নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12 যে খবরে প্রথমেই নজর রাখবো। শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধুর 2 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধুর 2 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছে। প্রাক্তন তৃণমূল গ্রাম প্রধানের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। 2019 সালে নবমীর রাতে খুন হয়েছিলেন পাঁশকুড়ার তৎকালীন তৃণমূল নেতা কুরবান আলী শাহ। তাঁর স্ত্রী সাইদা সাবানা বানু খাতুন ছিলেন তৎকালীন মাইসোরা গ্রামের প্রধান। গ্রাম প্রধান থাকাকালীন কাগজে কলমে নিজের জীবিত শাশুড়িকে মৃত দেখিয়ে কিষাণ মান্ডির 2 লক্ষ টাকা একাই আত্মসাৎ করেছেন সাইদা, এমনই অভিযোগ কুরবানের মা সহ বাকি পরিবারের। মাইসোরা গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত। কৃষক বন্ধু 2 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছে, যেখানে পুত্রবধূর বিরুদ্ধেই এই অভিযোগ করেছেন শাশুড়ি এবং শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধুর টাকা আত্মসাৎ করেছেন তার বৌমা, এমনই অভিযোগ করেছেন তিনি। সমজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সমজিৎ, প্রাক্তন তৃণমূল গ্রাম প্রধানের বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ উঠছে যে শাশুড়ির টাকা আত্মসাৎ করেছেন তিনি, এইভাবে তাকে মৃত দেখিয়ে। কি ঘটনা ঘটেছে সেখানে? খুন হয়েছিলেন পাঁশকুড়া তৎকালীন তৃণমূল নেতা শেখ কুরবান এবং তার স্ত্রী ছিলেন তৎকালীন মাইসোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। যেটা অভিযোগ করছেন যে কুরবান শাহের মা অর্থাৎ ময়না বিবির অভিযোগ যে তার ওই তৃণমূল নেত্রী থাকাকালীন তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধুর যে টাকা হয় সেই টাকাটা 2 লক্ষ টাকা পুরোটাই তিনি আত্মসাৎ করেছেন। এবং এই ঘটনার পরে কিন্তু কুরবান শাহের মা অর্থাৎ ময়না বিবি পাঁশকুড়া থানায় অভিযোগ করেছিলেন, কিন্তু থানা থেকে কোনো সদুত্তর না পাওয়ায় ইতিমধ্যেই তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে। অভিজ্ঞতা। হ্যাঁ, ধন্যবাদ তোমায়। সমজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। हाँ तो लीजिए तो কোরবানের বউ লিজ বৌমা জমা রেখেছিল মোদেরই কোরবান জমা রেখেছিল, উলিয়েছে তুলে বলে জমার কথা বলেছে, বলো আমার শাশুড়ি মরে গেছে, বৌমা বলেছে টাকা সব তুলে নিয়েছে। কত টাকা? 2 লাখ। আমার শাশুড়ি মা যে বলছে যে তাকে মৃত বলে আমি নিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আমার ওয়ারিসেন থেকে আমার শাশুড়ি মাকে বাদ দিইনি, আর কোনো কিছুই আমি আমার শাশুড়ি মাকে বাদ দিয়ে করিনি। আর আমার স্বামী যে ছিলেন তিনি ওই ফ্যামিলির সবচেয়ে ছোট পুত্র সন্তান। আর যে তার দাদারা রয়েছে যথেষ্ট উপার্জন। আর আমার স্বামীর ওই টাকা যে বলছে কৃষি দপ্তর থেকে আমি নিয়েছি, আমার শাশুড়িকে ওখানে মৃত বলে আমি কোনো অভিযোগও করিনি। আর আমার 2 ছোট ছোট নাবালক বাচ্চাও আছে, তাদের কি হবে? বলা বলতে মাইসোরা অঞ্চলের বোর্ড তখন টিএমসিরই ছিল, আর সারাবা খাতুন উনিই প্রধান ছিলেন। আর টিএমসির বোর্ড তখন থাকাকালীন ওরা চারধারে দুর্নীতি করে বেরিয়েছে, আর ঘরের শাশুড়ির মাকে মৃত বলে তারও টাকা তুলে নিয়েছেন। আর চোর তো মাইসোরা অঞ্চলে পুরো টিএমসি ছেয়ে গেছে। আজ থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু। রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হবে। 12 ফেব্রুয়ারি বিকেল 4টের সময় বাজেট পেশ করা হবে। পরের দিন রাজ্যপালের ভাষণের উপর 4 ঘন্টা বিতর্ক হবে। আজ থেকেই রাজ্য বিধানসভায় অধিবেশন শুরু হতে চলেছে এবং বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যপালের ভাষণ দিয়ে এই অধিবেশনের সূচনা হবে এবং 12 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে বিকেল 4টের সময়। রাজ্যপাল তিনি বক্তব্য রাখবেন। রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হবে। আজ থেকেই রাজ্য বিধানসভায় এই বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো। দেবাশিস, কি জানা যাচ্ছে আজ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন? একদম দেখো, আজ থেকে কিন্তু শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে। ঠিক আজ 2টোর সময় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে। এই ভাষণ তাদের বক্তব্য অভিভাষণের মধ্যে দিয়ে শুরু হবে, সূচনা হবে এই বাজেট অধিবেশন। এবং আগামী 12 তারিখে বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই আমরা যা জানতে পেরেছি বিধানসভা সূত্রে খবর, 11 তারিখে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্য বিধানসভায় একটি শোক প্রস্তাব আনা হবে। তার পরের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি বিকেল 4টে বাজেট পেশ হবে। এরপর 13 তারিখ রাজ্যপালের ভাষণের উপর 4 ঘন্টা আলোচনা হবে।
14 থেকে 16 তারিখ পর্যন্ত ছুটি থাকবে বিধানসভা। তারপরে আবার ফের 17 তারিখ অর্থাৎ সোমবার, পরবর্তী সোমবার রাজ্যপালের ভাষণের উপর ফের আলোচনা হবে এবং এর পাশাপাশি আগামী 18 তারিখ 4 ঘন্টা ও 19 তারিখ 3 ঘন্টা বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে। এরপর আবার কিন্তু এই বাজেট অধিবেশন শেষ হবে। এরপরে আবার 10ই মার্চ এই বাজেট কন্টিনিউ থাকবে এবং 10ই মার্চ থেকে আবার শুরু হবে 19শে মার্চ পর্যন্ত এই পরবর্তী দফা ওয়াইজ বাজেট। প্রত্যেকটি যে দপ্তর অনুযায়ী যে দফা ওয়াইজ যে বাজেট, সেই বাজেট পেশ করা হবে। ওই সময় সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিলও কিন্তু সেই সময় বিধানসভায় আসতে পারে এবং দেখতে গেলে এইটাই কিন্তু এই সরকারের পূর্ণাঙ্গ বাজেট, শেষ বাজেট। কারণ 2026-এর নির্বাচন, 26-এর নির্বাচনের আগে এটাই কিন্তু সরকারের শেষ বাজেট। পরে যেটা হবে অর্থাৎ 2026-এ যে বাজেট পেশ হবে সেটা ভোট অফ অ্যাকাউন্টস পেশ হবে, অর্থাৎ বলা যেতেই পারে। তাই এই বাজেট কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। 2026-কে মাথায় রেখে কিন্তু এই বাজেট এমনটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায় দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ আজ থেকেই রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। ঠিক দুপুর 2টোর সময় এই বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যপাল তিনি ভাষণ রাখবেন এবং 12 তারিখ বাজেট পেশ করা হবে বিকেল 4টে। তারপর এই বাজেট নিয়েই আলোচনা করা হবে অধিবেশনে এবং পরবর্তী সময় 10ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত চলবে আলোচনা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিধানসভায় প্রবেশ করেছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি কারণ রাজ্য বিধানসভায় আজ থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে এবং সেই বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি বিধানসভায় এসে পৌঁছে গিয়েছেন এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণ দিয়েই শুরু হবে আজকের এই বাজেট অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। বাজেট অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন। রাজ্য বিধানসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে আজ থেকেই রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে এবং সেই বাজেট অধিবেশনেই উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন সেখানে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি তার ভাষণ দিয়েই আজকের এই বাজেট অধিবেশন শুরু হবে এবং 12ই ফেব্রুয়ারি এই বাজেট পেশ করা হবে। বিকেল 4টের সময় এই বাজেট পেশ করা হবে এবং সেক্ষেত্রে তারপর এই বাজেট পেশ করার পর বাজেট সংক্রান্ত বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা পর্ব চলবে বিধানসভাতে এবং দ্বিতীয় দফাতে 10ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত চলবে আলোচনা। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। বাজেট অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন। রাজ্য বিধানসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় সমিতিতে লাল ঝড়। তেহট্টের সমবায় সমিতির দখল নিল সিপিএম। 43টি আসনের মধ্যে 43টিতেই জয়। তেহট্টের কৃষ্ণচন্দ্রপুর রঘুনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে বিস্তারিত জানবো। সন্তু, তেহট্টের সমবায় সমিতির দখল নিল সিপিএম, তারা প্রত্যেকটি আসনেই জয়লাভ করেছে, কতটা উচ্ছ্বসিত? একেবারে অভিজ্ঞতা। দেখো, তেহট্টের কৃষ্ণচন্দ্রপুর রঘুনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এই সমবায় সমিতির লাল ঝড় বলা যেতে পারে। 43 আসনে জয়লাভ করেছে সিপিআইএম, যেটা 43 আসনের মধ্যে কিন্তু সমস্ত আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি। তৃণমূল 29টি আসনে দিয়েছিল এবং 3টি আসনে দিয়েছিল নির্দল। সমবায় সমিতি ভোট যখন শুরু হয়, গতকাল যখন ভোট শুরু হয়, তখন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রার্থী বা কোনো এজেন্টকে দেখা যায়নি। ভোট শুরু হয়, নির্বিঘ্নে ভোট হয়, 3টে পর্যন্ত ভোট চলে। তারপরে ভোট ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায় 43টি আসনে 43টি জয়লাভ করেছে সিপিআইএম। যেটা জানা যাচ্ছে দীর্ঘ 15 বছর পর এই সমবায় নির্বাচন হচ্ছে। 2011 সালে যখন প্রথম 2005 সালে নির্বাচন হয়, 2005 সালে সিপিএম জয়লাভ করেছিল। তারপর 2011 সাল থেকে এই কমিটি ভেঙে দেওয়া হয়। কমিটি ভেঙে দেওয়ার পর 2011 সাল থেকে এই পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে অ্যাডপ কমিটি দ্বারা পরিচালিত হচ্ছিল এই সমবায় সমিতি। এই যে নির্বাচন, গতকাল যে নির্বাচন হয়, সেই নির্বাচনে 43টি আসনে 43এই জয়লাভ করেছে। একেবারে উচ্ছ্বসিত সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা, তার কারণ 43 আসনে জয়লাভ। শুধু আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র কিন্তু এই প্রথম নয়, তেহট্টে একের পর এক যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে লাল ঝড় থেকে সিপিএম থেকে তৃণমূলের জয়কার দেখাচ্ছে বিভিন্ন সমবায় সমিতি, ঠিক
সেখানে আবারও কিন্তু তাদের সিপিএম তাদের গড় ধরে রাখছে। তার কারণ বলা যেতে পারে তেহট্টের চাঁদের ঘাট, তেহট্টের ধোপট্ট, নাটনা সহ একাধিক সমবায় সমিতিতে এর আগে জয়লাভ করেছে সিপিএম। আবারও নতুন আরেকটি সমবায় সমিতির দখল, তা নিয়ে কিন্তু একেবারে উচ্ছ্বসিত। কাল বিকাল থেকেই একেবারে আজ পর্যন্ত লাল আবিরে মেখে তারা উচ্ছ্বাস লাভ করছেন, তারা বিজয় মিছিল করছেন। তারা বলছে শুধু এই প্রথমে তেহট্টে যে সমস্ত নির্বাচন হবে সবগুলোতেই লাল ঝড় অর্থাৎ লাল আবির উঠবে, এমনটাই তারা জানাচ্ছেন। অভিজ্ঞতা। ধন্যবাদ তোমাকে। সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। জীবন জীবিকার প্রশ্নে মানুষের নাভিশ্বাস উঠছে, বেকারদের কোনো কাজ নেই, যারা চাষি তাদের কোনো ফসলের দাম নেই, ফলত গোটা বাংলা একটা অরাজকতার রাজত্ব তৈরি হয়েছে। মানুষ সেখান থেকে মুক্তি লাভ করতে চাইছিল এবং আমাদের কৃষ্ণচন্দ্রপুর এবং রঘুনাথপুরে যে এসকিউএস কৃষি সমবায় সমিতি 15 বছর ধরে তারা রাজত্ব করেছে এবং তার উন্নয়নের কোনো জায়গা ছিল না, নিজেদের মধ্যে লুটপাটের একটা রাজত্ব তৈরি করেছিল। মানুষ চেয়েছিল এখানে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে দাঁড়িয়ে ভোটটা হোক। ভোটটা আজকে হয়েছে এবং আমাদের বামপন্থীরা জয়লাভ করেছে। আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো। আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, 10ই মার্চের মধ্যে নারকেলডাঙ্গার একটি বেআইনি বাড়ি ভেঙে ফেলতে হবে, সেই নির্দেশ দেয়া হয়েছে। নির্মাণ ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। 10ই মার্চের মধ্যে নারকেলডাঙ্গার একটি বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমরা এই নিয়েই কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পীযূষদা, এই যে ঘটনা নারকেলডাঙ্গায় বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, আর কি বলা হয়েছে আদালতের তরফে? দেখো, বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের একটি বেআইনি নির্মাণ ভাঙার মামলায় কলকাতা পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ওই বাড়িটির পক্ষ থেকে ওই বাড়িটি নারকেলডাঙ্গা অর্থাৎ কলকাতা পুরসভার 3 নম্বর বড় নারকেলডাঙ্গা অঞ্চলের 5তলা বিল্ডিং। ওই বিল্ডিংটি কলকাতা পুরসভার অনুমোদন পায়নি এবং কলকাতা পুরসভা থেকে বেআইনি বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপরে ওই বাড়িটি ভাঙার নির্দেশ থাকা সত্ত্বেও ওই অঞ্চলে প্রায় কলকাতা পুরসভার পক্ষ থেকে 7 দিন ওই বাড়িটি ভাঙার জন্য যাওয়া হয়, কিন্তু কলকাতা পুরসভার যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যে ওই বাড়ির যে সমস্ত বাসিন্দারা তারা বাড়িটি খালি করেননি, ফলে ওই কলকাতা পুরসভার পক্ষে ওই বাড়ি ভাঙা সম্ভব হচ্ছে না। এই পুলিশের পক্ষ থেকেও বলা হয় যে সেই বাড়ি ফাঁকা করা যায়নি। তখনই বিচারপতি ক্ষুব্ধ হন। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ যে পুলিশের যা কাজ, পুলিশ যদি তা না করে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ওই বাড়ি ভাঙার নির্দেশ জারি করবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তার রিপোর্টে উল্লেখ করেছেন যে 7 দিন ওখানে ভাঙার কাজ চলেছে, কিন্তু ওই 5তলা বিল্ডিং এর শুধুমাত্র রুফটপ এবং একটি ঘর ছাড়া আর গোটা বিল্ডিংটি ভাঙা হয়নি। তার এ বিষয়ে তিনি পৌরসভার আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন, কিন্তু পুরসভার আইনজীবী এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে সঠিক কোনো উত্তর না পাওয়ায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে আগামী 10 তারিখ পর্যন্ত কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভাকে সময় দেওয়া হলো। 10ই মার্চ পর্যন্ত এই সময় তারা পাবে। এই 10ই মার্চের মধ্যে ওই 5তলা গোটা বিল্ডিংটি যদি ভেঙে ফেলা না হয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ওই বিল্ডিং ভাঙার নির্দেশ জারি করবে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর অবশ্যই সুপ্রিম কোর্টের দিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ আজ সুপ্রিম কোর্টে ফের চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে এবং প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশে চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালতে সেই মামলার শুনানি হতে চলেছে আজ। এবং এই শুনানি পর্বে ঠিক কি হতে পারে অবশ্য সেদিকেই নজর থাকবে, কারণ এর আগেই আমরা দেখেছিলাম যে প্রায় 26,000 চাকরি বাতিল করা হবে এমনই নির্দেশ দেওয়া হচ্ছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং সেই বিষয়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে সেই নিয়ে মামলা চলতে থাকে। এর আগেও একাধিকবার শুনানি হয়েছে, আজ ফের এই মামলার শুনানি হতে চলেছে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো পল্লবদার কাছে। পল্লবদা,
দেখো, ওই ৭৭টি ওবিসি সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণীতে অন্তর্ভুক্তি নিয়ে যে বিতর্ক, সেখানে কলকাতা হাইকোর্ট ওই অন্তর্ভুক্তিটা বাতিলটা করে দেয় এবং তার জেরেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে আবেদন রেখেছে। সেই আবেদনের শুনানি চলছে। ইতিমধ্যে কিন্তু এই সংক্রান্ত আরো একটি ব্যক্তিগত মামলা, সেটাতেও কিন্তু এই ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিল করার বিরুদ্ধে একটা আবেদন ছিল। সেটা সুপ্রিম কোর্টেরই বিচারপতি BR গাভাই ডিভিশন বেঞ্চ কিন্তু ইতিমধ্যে খারিজটা দিয়েছে। অর্থাৎ খারিজ করার অর্থই হচ্ছে কলকাতা হাইকোর্টের রায় সঠিক, এটা কিন্তু জানিয়েছে। কিন্তু মূল মামলাগুলি কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং সেই বেঞ্চ জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটির আগেই তারা কিন্তু এই মামলার নিষ্পত্তিটা করতে চায় এবং ইতিমধ্যে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস যেটা আছে সেই এর থেকে কমিশনের থেকে কিন্তু এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা আছে এবং সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছ থেকে বিশেষভাবে কয়েকটি জিজ্ঞাসা রেখেছিল। সেই জিজ্ঞাসার উত্তর ইতিমধ্যে জমা হয়েছে। ফলে আজকের শুনানির দিকে বেশ অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেদিকে সকলেরই নজর আছে। হ্যাঁ, ধন্যবাদ পল্লব দা তোমায়। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য থাকছে সমস্ত রকমই সুবিধা। পরীক্ষার্থীদের ঘর খুঁজতে তাদেরকে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় তার জন্য QR কোডের ব্যবস্থা করা হয়েছে এবছর। প্রত্যন্ত গ্রামের নওদার পটিকাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই অভিনব উদ্যোগ। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। কল্যাণ, অত্যন্ত অভিনব উদ্যোগ, যেখানে রুম যাতে খুঁজে পেতে না সমস্যা হয় তার কারণে QR কোডের ব্যবস্থা করা হয়েছে। কিভাবে এই পদ্ধতি কাজে লাগানো হচ্ছে সেখানে? দেখো অভিক, তোমাকে প্রথমেই বলে রাখি যে মুর্শিদাবাদে প্রায় ৯৫,০০০ কাছাকাছি ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসেছেন এবং প্রথম দিনে ছাত্রছাত্রীদের যে ভয় থাকে যে কোন ঘরে তাদের পরীক্ষা কেন্দ্র মানে আসন বসে হবে, কোন বেঞ্চে তারা বসবে, এটা যেমন একটা ভীতি থাকে, ক্লাস নিয়ে নতুন একটা বিদ্যালয় নিয়ে ভীতি থাকে, তেমনি এই নওদার যে পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয় সেটি ৩ তলা এবং সেখানে ৩৫টি ক্লাসরুম রয়েছে। তার মধ্যে ১৪টি ঘরে পরীক্ষা হবে ছাত্রছাত্রীদের এবং আজকে এই পরীক্ষার কোন ঘরে ছাত্রছাত্রীরা বসবে সে কারণেই ৩টি বিদ্যালয়ের প্রায় ৬২৮ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। তারা প্রথমেই এসে কোন ঘরে বসবেন এই যে চিন্তা ছিল, সে কারণেই QR কোড করা হয়েছে এবং প্রধান শিক্ষক অরবিন্দ বিশ্বাস যারা জানাচ্ছেন যে QR কোডটা এভাবেই করা হয়েছে যে মোবাইলে স্ক্যান করলেই কোন ঘরে সেই ছাত্রছাত্রী তার পরীক্ষা হল ঘর হয়েছে সেই ঘরটা সে যেমন জানতে পারবে, পাশাপাশি পুরো ৩ তলা বিল্ডিং তাদের ঘুরে দেখতে হবে না। কারণ তুমি জানো যে পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থীদেরই যেতে দেওয়া হয়, অভিভাবকদের যেতে দেওয়া হয় না। সুতরাং নতুন একজন পরীক্ষার্থী সে ৩ তলার ঘরে কোন ঘরে তার পরীক্ষা হবে সিট করবে, তার ফলে কনফিউশন যে থাকে এবং তাদের যাতে ছুটে বেড়াতে না হয়, তাদের বিভ্রান্তির মধ্যে না পড়তে হয়, সে কারণে এই QR কোড করা হয়েছে এবং QR কোড কয়েকদিন আগেই ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি আজকে ওই নওদার পাটিকাবাড়ি যে উচ্চ বিদ্যালয় সেখানে বড় ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে QR কোডে স্ক্যান করেই অভিভাবকরা নিজেদের ছাত্রছাত্রীদের ঘর চিহ্নিত করতে পেরেছেন এবং তারা সুষ্ঠুভাবে গেছেন। এবং এখানেই আবু তাহের খান, যিনি তৃণমূলের সাংসদ মুর্শিদাবাদ লোকসভা, তিনি যাচ্ছিলেন তৃতীয় ছাত্রছাত্রীদের ভালো পরীক্ষার জন্য পাশে দাঁড়ানোর আস্তে তাদের কথা বলার পাশাপাশি তাদের সঙ্গে তাদেরকে পেন এবং জলের বোতল তুলে দিয়েছেন এবং MP নিজের ছেলেও সেই স্কুলে পরীক্ষা দিচ্ছেন। সুতরাং এরকম একটা প্রত্যন্ত গ্রামে এই যে QR কোড করা হলো, এটা কিন্তু সত্যি অভিনব উদ্যোগ
যার ফলে এমপি থেকে সাধারণ মানুষ এবং অভিভাবকরাও একে সাধুবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন যে সত্যি এরকম ভাবে ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকারা থাকে, সুতরাং ছাত্রছাত্রীরা বিশেষ করে গ্রামের ছাত্রছাত্রীরা তারা যেমন পড়াশোনা আগ্রহ পাশাপাশি পরীক্ষাও তারা সাফল্য লাভ করবে বলে আশা করছে। অভিক, ধন্যবাদ কল্যাণ তোমায়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই যে পরীক্ষার্থী 600-650 কাছাকাছি পরীক্ষার্থী যে পরীক্ষা দিচ্ছে, তো এদের প্রত্যেকটা মোবাইলে এদের কোথায় রোল নাম্বার পড়েছে, কোথায় কোন ঘরে কত নম্বর ঘরে তার সিট, মানে প্রথম পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যেভাবে হয়রানি হতো, তো গার্জেনদের ঢুকে যেভাবে হয়রানি হতো, তার হাত থেকে বাঁচার জন্য একটা হেল্পলাইন খোলা হয়ে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ভীষণ খুশি গার্জেনরা। কিউআর কোড দিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলাম যে এটার মাধ্যমেই সহজেই অভিভাবিকারা যারা উদ্বিগ্ন থাকে বা ছাত্রছাত্রীরা যারা ভাবে যে কোন ঘরে পড়েছে, কিভাবে পড়েছে, কোথায় সিট পড়লো, 2তলায় না 3তলায়, সেটা অটোমেটিকভাবে আমরা শনিবার অ্যারেঞ্জমেন্ট করার পরেই আমরা শনিবারে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই আর কি। যাত্রীদের সুবিধার্থে বাস স্টপেজে এলইডি ইনফরমেশন বোর্ড। লন্ডনের আদলে কলকাতার বিভিন্ন বাস স্টপেজে ইনফরমেশন বোর্ড। বাস ধরার জন্য অপেক্ষারত যাত্রীদের সুবিধার্থেই বোর্ড। বিষয়টি চূড়ান্ত রূপ দেওয়ার জন্য পরিবহন মন্ত্রী মেয়র বৈঠক। লন্ডনের আদলে কলকাতায় বিভিন্ন বাস স্টপেজে এই ইনফরমেশন বোর্ড লাগানো হতে পারে এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই নিয়ে বৈঠক। বাস ধরার জন্য অপেক্ষারত যারা যাত্রীরা রয়েছেন তাদের সুবিধার জন্যই এই বোর্ড গঠন করা হতে পারে। আমরা এই নিয়ে কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, বাস যাত্রী যারা রয়েছেন তাদের সুবিধার জন্য যে নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে কি বিষয়টা হচ্ছে যে তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করেছিলেন যে শহর কলকাতাকে তিনি লন্ডনের আদলে গড়ে তুলবেন এবং বলা যেতে পারে তার সেই চিন্তা ভাবনা এবং স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একের পর এক যে সংস্কারের কাজ করে চলেছেন তার অঙ্গ হিসাবে এটা বলা যেতে পারে একটা নতুন পদক্ষেপ যে শহর কলকাতাতে তুমি জানো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস স্টপেজ আছে, দীর্ঘক্ষণ মানুষকে অপেক্ষা করতে হয় বিভিন্ন রুটে যাওয়ার জন্য, কিন্তু তারা জানতে পারে না যতক্ষণ না তার কাছাকাছি বাসটি আসছে, কোন বাস আসছে, কত দূর যাবে, কোন রুটে যাবে, এই বিষয়গুলো যাতে মানুষকে সুরাহা দেওয়া যায় এবং মূলত গ্রাম থেকে আগত মানুষজনের যাতে সুরাহা মেলে সেই লক্ষ্যেই কিন্তু শহর কলকাতার বিভিন্ন বাস স্ট্যান্ডে এলইডি বোর্ড লাগানো হবে, যেখানে সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস কোন রুট থেকে কোথায় আসছে, কত নম্বর বাস আসছে এবং কোন রুটে সেই বাস যাবে, এই বিষয়টি সেই এলইডি বোর্ডে ফুটে উঠবে এবং মানুষ সহজেই জানতে পারবে যে সরকারি বাস এবং বেসরকারি বাস তারা যেটা অ্যাভেল করতে চায় সেটা কত দূরে আছে, কখন আসছে এবং কোথায় যাচ্ছে। ফলে সব মিলিয়ে আজকে কিন্তু এই বিষয়টিকে বাস্তবায়িত করার লক্ষ্যেই মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে কলকাতা পুরসভায় একটা হাই ভোল্টেজ বলা যেতে পারে বৈঠক বসতে চলেছে। সেখানে রাজ্যের এই যে ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী তিনিও থাকবেন, ট্রান্সপোর্ট সেক্রেটারির পাশাপাশি কলকাতা পুরসভার পুরো কমিশনার থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিদের পাশাপাশি পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের কিছু উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরাও তারা থাকবেন এবং পাশাপাশি প্রাইভেট বাস ওনার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে এবং কিভাবে কি প্রক্রিয়াতে এই পুরো বিষয়টিকে করতে চাইছে কলকাতা পুরসভা এবং তার সেই পুরো বিষয়টাকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রাইভেট বাস অর্গানাইজেশন যারা রয়েছে তারা এবং এই যে রাজ্য যে পরিবহন ব্যবস্থা রয়েছে তারা কিভাবে সহযোগিতা করতে পারে, কিভাবে এটা বাস্তবায়িত করা যায়, এই রূপরেখা ঠিক করতেই আজকের এই বৈঠকটি কিন্তু যথেষ্ট বলা যেতে পারে মানুষের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ধন্যবাদ তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। এই বৈঠক রয়েছে বিধানসভা ভবনে, সেখানেই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক এবং আজ থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশন শুরুর আগেই বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গিয়ে উপস্থিত হচ্ছেন। আমরা এই নিয়ে আরো কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, কি জানতে পারছো? কিন্তু বৈঠক চলছে, মুখ্যমন্ত্রী পৌরহিত্যে কিন্তু এই বৈঠক চলছে, রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা এবং এই বৈঠকে কিন্তু রয়েছে মূলত যেটা আমরা জানতে পারছি যে যেহেতু এই বাজেটের অধিবেশনটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, ঠিক কিভাবে মোকাবিলা করবে এই বাজেটে বিরোধীদের বক্তব্যকে কেন্দ্র করে, কেন এটাই কিন্তু এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং এই শেষ পূর্ণাঙ্গ বাজেট মানুষের যেমন প্রত্যাশা, সেই প্রত্যাশা রেখেই কিন্তু সেই বাজেট তৈরি করবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। আজ রাজ্যপালের অভিভাষণ দিয়ে শুরু হবে এই 2025-26 রাজ্যের বাজেট এবং এই বাজেটের পরে পরবর্তী যে বাজেট হবে 2026 নির্বাচন, সেখানে হবে সেই বাজেটটি হবে ভোট অফ অ্যাকাউন্টস, অর্থাৎ বলা যেতে পারে পূর্ণাঙ্গ সেই বাজেট নিয়ে বিরোধীরা যে সমালোচনা করবে তার কি জবাব কিভাবে দেবে, মোকাবিলা কিভাবে করবে তা নিয়ে কিন্তু বিস্তারিত মুখ্যমন্ত্রী আর দলীয় যে পরিষদীয় রয়েছেন তাদের কিন্তু পরিষদে তাদেরকে কিন্তু সেই বিষয়ে বলছেন। ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন এবং বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা যদি জানতে পারছি বেশ কিছু কয়েকজনের কাজে কিন্তু অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, তাদেরকে কিন্তু সতর্ক করবে এমনটাই কিন্তু মানে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই জানা যে নারায়ণ গোস্বামীকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল, সেই নারায়ণ গোস্বামী যতদূর আমরা জানতে পারছি তিনিও এসছেন এবং ইতিমধ্যেই নারায়ণ গোস্বামী চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন এবং পরিষদীয় মন্ত্রীর কাছে পরিষদীয় মন্ত্রী সে চিঠি পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে তার সেই যে আচরণ করেছিল সে ব্যাপারে, যদিও তিনি অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছে। আর সব নিয়ে বলা যেতে পারে যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ একদিকে এই পরিষদীয় বৈঠক এবং সেই বৈঠকে বেশ কিছু দিক নির্দেশ করতে পারেন মুখ্যমন্ত্রী যে কিভাবে এই অধিবেশনটা যে চলবে সেই অধিবেশনে কি করে বিরোধীদের কথার মোকাবিলা করবে এবং পরবর্তী যে কিভাবে তাদের চলবে সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং পাশাপাশি আলোচনা উঠে আসতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় যে জেলা ওয়াইজ যে বিধায়কদের যে কর্মসূচি যে কর্মকাণ্ড, সেক্ষেত্রে কোন কোন জায়গায় ল্যাপসেস কাদের আছে সেই বিষয়েও কিন্তু তুলে ধরবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায় দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আরো এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন শান্তি।